আকাশ আলকাতরার মতো লাগতো। কিন্তু রবীন্দ্রনাথের অগণন নক্ষত্র খচিত আকাশের জন্য আকাশকে অসাধারণ মনে হয়। আর নজরুল আমার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির পৃথিবী। রবীন্দ্রনাথ হলেন আমার মাথার উপরে অগণন নক্ষত্র খচিত আকাশ, আর নজরুল হলেন আমার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির পৃথিবী। রবীন্দ্রনাথ আমার আকাশের মেঘ, নজরুল আমার বাড়ির পাশের নদীটা, আমার স্রোতবাহী নদী, আমার পানীয় জল, আমার প্রেমিকা, আমার প্রিয়তম, আমার ধান ক্ষেত, আমার শিকা দিয়ে সাজানো ঘরটা। যদি রবীন্দ্রনাথের জন্ম না হতো, আমরা কি জানতে পারতাম যে বাংলা ভাষা এত মিহি হতে পারে, এত গভীর হতে পারে, এত সূক্ষ্ম হতে পারে, এত মরমীয় আক্রান্ত হতে পারে, এত মিহি জ্যোৎস্না মাখা। রবীন্দ্রনাথের ভাষা হলো জ্যোৎস্না মাখা ভাষা। রবীন্দ্রনাথের জন্ম না হলে তো আমরা জানতেই পারতাম না যে ভাষা এত মিহি, এত সূক্ষ্ম, এত গভীর, এত জ্যোৎস্না মাখা হতে পারে। আর যদি নজরুলের জন্ম না হতো, আমরা কি জানতে পারতাম যে বাংলা ভাষার মতো ভিজে স্যাঁতস্যাঁতে ঝুলে যাওয়া এই কলকাতার পাপিষ্ট বুদ্ধিজীবী এবং লেখকদের হাত দিয়া যে ভাষাকে সাম্রাজ্যবাদের দালালির ভাষায় পরিণত করা হয়েছে, স্থাবকতার ভাষায় পরিণত করা হয়েছে। এই রাজাকারের বাচ্চারা যেসব সাহিত্য করে দিয়ে গেছে, 1857 সালের রাজাকার, 1757 সালের রাজাকার, এলে হেডকোয়ার্টার ছিল কলকাতা। সারা ভারত যখন মুক্তিযুদ্ধ করতেছে, তখন পশ্চিমবাংলার বুদ্ধিজীবী কবি লেখকরা রাস্তায় রাস্তায় মিছিল করতেছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত মিছিল, মা ভারতেশ্বরী, ঈশ্বরের কাছে প্রার্থনা করো ভারতবাসী, পাপিষ্ট সিপাহীগণকে ধ্বংস করা হোক। সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে ভূমিকা পালন করতেছে কলকাতা কেন্দ্রিক বাবু বুদ্ধিজীবীরা, দালাল, রাজাকার। 71 সালে আমাদের রাজাকাররা যদি রাজাকার হয় তো ওগুলো ব্রিটিশের রাজাকার না। চিরস্থায়ী 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত জাত যে জমিদার শ্রেণী, এরা কারা? এরা তো ব্রিটিশ গভর্নমেন্টের ওয়াচ ডগ, প্রহরী কুকুর। তাদের কাজ ছিল এলাকাগুলোকে শোষণ করা, নির্মূল করা, কোনো রকমের জাগরণ হয় কিনা সেগুলোকে ধ্বংস করা, কোনো মুসলিম যাতে অবস্থাপন্ন না হতে পারে সেগুলোকে দৃষ্ট করা, এবং গরিব হিন্দু নমশূদ্র জাতীয় হিন্দুদেরকে নিষ্পেষণ করো আর ব্রিটিশকে স্থাবকতা করো। এই দালালের বাচ্চারা কলকাতার রাস্তায় কি করেছিল? সেই তাদের হাতে তৈরি করা ভাষা, সেই ভাষা মানুষ করার জন্য যারা কাজ করেছিলেন তাদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি নাম্বার দেবো। কারণ বাংলা সাহিত্য ব্রাহ্মণের যে ভাষা, ইনফরমেটিভ ভাষা, সেই ভাষাকে সাহিত্যময় ভাষায় পরিণত করেছিলেন তিনি। হয়তো সেটা সংস্কৃতি জর্জরিত, সেই ভাষার সাথে আমার শ্বাস প্রশ্বাসের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ছিল তো নতুন তো ভাষাটা। তো সেই ভাষার ভেতরে দালালি করা যার একমাত্র কর্ম, স্থাবকতার যার অ্যাটিচিউড, সেই ভাষার ভেতরে যে তেজোত্তপ্ত লাভা শব্দপুঞ্জ থাকতে পারে, অগ্নিগিরির মতো বিস্ফোরণ ঘটানোর পাওয়ার থাকতে পারে, ডিনামাইটের মতো ভয়াবহতা থাকতে পারে, স্বর্গমর্ত করতলে গতির জুনমাতাল প্রবাহ থাকতে পারে, বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, আবেগের সঙ্গে গতি, গতির সঙ্গে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে প্রেম, প্রেমের সঙ্গে জীবন, এই যে একটা মিশ্রণ নজরুল করে দিয়ে গেলেন, এইটাকে আমরা জানতে পারতাম যদি নজরুলের জন্ম না হতো? যে বাংলা ভাষার ভিজে স্যাঁতস্যাঁতে অন্তরের ভেতরে এত তেজোত্তপ্ত লাভা শব্দপুঞ্জ লুকানো ছিল। আমরা কি জানতে পারতাম যে নজরুল না হলে আমার ভাষায় এত স্পিড, গতির উন্মাতাল স্বর্গমর্ত করতলে গতির উন্মাতাল প্রবাহ, ডিনামাইটের মতো বিধ্বংসী, অগ্নিগিরির মতো ভয়াবহ বিস্ফোরণ, এই জিনিসগুলো যদি না হতো, নজরুলের না হতো, আমরা পেতাম কোথায়? আবার একই সঙ্গে প্রেমের সঙ্গে প্রকৃতি, বিপ্লবের সঙ্গে বিজ্ঞান, বিশ্বাসের সঙ্গে জীবন, সব কিছুর যে অসাধারণ রসায়ন নজরুলের মধ্যে, অসাধারণ কেমিক্যাল, এই কেমিক্যাল নজরুল জন্ম না হতো আমরা কোথায় পেতাম? যদি নজরুলের জন্ম না হতো, বাংলা ভাষা তো এখনও সেদিন দুজনে দুলেছিল বলেই থেকে যেত। যেতে যেতে পথে আমার খুব প্রিয় গান, চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, ওই জায়গাতেই থেমে থাকতাম। আমরা কি জানতে পারতাম যে লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা, এদের ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হার করিব জল? এটা তো জনগণের ভাষা।
এই জনগণের ভাষা নজরুল ধারণ করেছিলেন। এই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন যে নজরুল যা লিখছে তোমাদের কাছে এটা স্লোগান মনে হতে পারে, এখানে আমার ভাই বলছে স্লোগান। নজরুলের সাহিত্যের খালি স্লোগানটা দেখলে ভুল করবে, এটা অন্তরে রস অন্বেষণ করে। যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে তোমরা নজরুল পড়েছ বটে, কিন্তু অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ, ভিতরে রসের সন্ধান করো নাই। করলে দেখতা ও যা লিখতেছে সেটা শুধু কাব্য না, মহাকাব্য। আজকে যদি আমি ওর বয়সে থাকতাম তো এইগুলোই লিখতাম। আমার চুলে পাক ধরেছে, আমি এখন ওগুলো লিখতে পারি না, আমার নানান দিকে তাকিয়ে কথা বলতে হয়। তো যাই হোক ভাইয়েরা, তো নজরুলের সমকালীন পৃথিবীটা কেমন ছিল? 1899 সালে লর্ড কার্জন ভারতবর্ষে আগমন করলেন। 1899 সাল। 1903 সালে বঙ্গভঙ্গের প্রস্তাব পাশ হলো। 1905 সালে বঙ্গভঙ্গ হলো। 1906 সালে মুসলিম লীগ গঠিত হলো। 1908 সালে মুজাফফরপুরের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। 1912 সালে রাজধানী কলকাতা থেকে, বঙ্গভঙ্গ রদ হলো তার আগের বছর, রাজধানী কলকাতা থেকে দিল্লি শিফট হয়ে গেল। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ লাগলো। 1917 সালেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটল 1919 সালে। আর 17 থেকে 18 মধ্যে সংগঠিত হলো রুশ বিপ্লব, যে বিপ্লবের নিজেকে নজরুল বলেছেন আমি লাল সৈনিক। নজরুল কলকাতা শহরে পা রাখলেন 20 সালে। 20 সালেই অসহযোগ খিলাফত আন্দোলন। অসহযোগ খিলাফত আন্দোলনে যখন ভারতবর্ষ টকবক করতেছে, একদিকে গান্ধীজি, আরেকদিকে মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, তাদের হাতে ভারত যখন স্বাধীনতার পিপাসায় উন্মাতাল টকবক করে ফুটতেছে, সেই সময় এই অসহযোগ এবং খিলাফত আন্দোলনের মূল কণ্ঠস্বর কে ছিলেন? একমাত্র আগুনের ফুলকি ছোটাচ্ছে কাজী নজরুল ইসলাম। বাকিরা তো সব আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে। একমাত্র নজরুল বিশ্বের দশকের ভারতবর্ষের স্বাধীনতা, মানব মুক্তির মৌলিক কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। এবং 22 সালে স্বাধীনতার ঘোষণা করলেন প্রথম ব্যক্তি, যখন গান্ধীজির না এদের কাপড় ভিজে যেত স্বাধীনতার কথা বললে, দাঁড়ায় থেকে স্বাধীনতার কথা বলে এখন নিজের কাপড় ভিজে গেছে। সেই সময় নজরুল 23 বছরের একটা মানুষ সর্বোচ্চ ধূমকেতু পত্রিকায় বললেন সর্বাগ্রে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা, ভারতবর্ষের 1 ইঞ্চি মাটিও পরপ্রধানত থাকবে না, কারো কোনো মাতবরি করার সুযোগ দেওয়া হবে না। সেই নজরুল 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। 25 সালে সিআর দাসের মারা গেলেন। এবং সেই 20-এর দশকটা পৃথিবীতে যারা নেতৃত্ব দিয়েছে মুসলিম পৃথিবী, তাদের নেতা ছিলেন কামাল পাশা এবং জামাল উদ্দিন আফগানি। এই দুজনই ছিলেন নজরুলের মনোনায়ক। তার আত্মার ভেতরে মনোনায়ক হিসেবে তার কামাল পাশা কবিতা বলে বুঝতে পারবেন, এবং আফগানি তাকে বিপুলভাবে প্রভাবিত, প্যান ইসলামিজম। এই ভিতর দিয়ে নজরুল আসলেন। এখন নজরুলের পৃথিবীটাতে আমি বললাম, এবার আসেন নজরুলের সমকালীন পৃথিবীতে বড় বড় লেখক কারা ছিল। খালি বাংলাদেশের এই মানে পচা পুকুরের মধ্যে যে সমস্ত বন্য বরাহের মতো প্যারেড করে যে সমস্ত কবি লেখক, এদের বাইরেও তো একটা পৃথিবী আছে নাকি? সেই পৃথিবীতে কারা ছিল? যেমন বার্নার্ড শ, একবারে নজরুলের সমসাময়িক। এইচ ওয়েলস, ই কামিংস, জেমস জয়েস, যারা ইউলিসিস পড়ো নাই তারা জেমস জয়েসকে চিনতে পারবে না। ইএম ফরস্টার, রবার্ট ফ্রস্ট, আমেরিকান কবি, ভার্জিনিয়া উলফ, ডব্লিউ বি ইয়ার্স, টি.এস. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, ডি.এইচ. লরেন্স, গিয়ম অ্যাপোলোনিয়ার, হেরমান হেইস, কাফকা, রাইনার মারিয়া রিলকে, ইয়েসেনিন, নুট হামসুন, মায়াকোভস্কি, পাবলো নেরুদা, নাজিম হিকমত এবং ম্যাক্সিম গোর্কি। এটা হলো নজরুলের সমকালীন পৃথিবীতে যারা সাহিত্য চর্চা করত তারা। এখন এই সময়ে নজরুলের পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলো কি কি, যা গোটা পৃথিবীকে আমূল নাড়িয়ে দিয়েছিল? একটা হলো এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, পৃথিবীকে ইংরেজি সাহিত্যকে পাল্টে দিয়েছিল। জেমস জয়েসের ইউলিসিসের মতো জটিল, ডাবলিন শহরে সকাল থেকে সন্ধ্যার একটা কাহিনী নিয়ে 1000 পৃষ্ঠার উপন্যাস লেখা যায়, এটা জেমস জয়েস ছাড়া পৃথিবীর কারো মাথায় আসবে না। জটিলতম উপন্যাস।
আর ডস্টোভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বা ব্রাদার কারামাজভ। তো এই যে বইগুলো, সেই ইউলিসিস বেরোলো নজরুলের সময়, ইয়েটসের লেটার অফ পয়েমস, ইয়েটস যার সার্টিফিকেট নিয়ে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, হেরমান হেইসের সিদ্ধার্থ, এটা নোবেল লরিয়েট গ্রন্থ। সেই সময় বাংলা কবিতার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বেরোলো অগ্নিবীণা। পৃথিবীর এই যে বইগুলো, ওয়েস্টল্যান্ড, ইউলিসিস, লেটার অফ পয়েন্টস, শার্ম, পল ভ্যালেরির শার্ম, সিদ্ধার্থ এবং বিদ্রোহী কবির অগ্নিবীণা, এইগুলোর মধ্যে আলোচনা করলে নিঃসন্দেহে নজরুলকে 100 মধ্যে অন্তত 90 দেবেন, বাকিদেরকে 80-র উপরে দিতে পারবেন না। তার মানে কি? তার মানে হলো যে পৃথিবীর সেই সময়কার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থটার নাম ছিল অগ্নিবীণা। এই জন্য সুকুমার সেন বলেছেন, সুকুমার সেনের মতো ক্লাসিক রিসার্চার, বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক, যদিও তিনি কিছু পাপও করেছেন, যে পাপের জন্য পরবর্তীকালে তিনি কাফফারা হিসেবে ইসলামী সাহিত্য নামে আর একটা খণ্ড করেছেন ইতিহাসে। তিনি লিখেছেন যে বাংলা ভাষায় আজ পর্যন্ত অগ্নিবীণার চাইতেও জনপ্রিয় কোনো কাব্যের রচিত হয়নি। সুকুমার সেন, এটা আমার ডায়লগ না। আচ্ছা, তো নজরুলের মধ্যে কি ছিল? নজরুলকে বিদ্রোহী কবি লিখলেন তিনি কি দিয়া? কাঠ পেন্সিল দিয়া। এখানে আমাদের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর স্যার বলেছে কুমিল্লা লিখেছে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে কুমিল্লার মেয়ে নার্গিস আলী আকবর খানের সঙ্গে তিনি প্রমিলাকে বিয়ে করতে আসছিলেন না, তিনি গেছিলেন দৌলতপুর গ্রামে, নার্গিসের সঙ্গে সংযোগ হয়েছিল তার। নজরুলের জীবনে দুজন নারী, দুটোই বিবাহিত নারী, একজন ছিলেন নার্গিস, আরেকজন ছিলেন প্রমিলা, দুজনেই মহিয়সী। একজনের জীবন ব্যর্থ হয়ে গেছে নজরুলকে না পেয়ে, আরেকজনের জীবন ব্যর্থ হয়েছে নজরুলকে পেয়ে। কারণ নার্গিসের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হলো পরের দিনই। তিনি নার্গিসকে বললেন যে আমি শ্রাবণ মাসে, আষাঢ় মাসের 3 তারিখ ছিল দিনটা, 1921 সালের 18ই জুন নজরুল নার্গিসের বিয়ে সম্পাদিত হয়। সেই বিয়ে পরের দিন ভোরেই তিনি চলে আসলেন, নার্গিসকে বললেন যে চলো আমার সাথে। নার্গিস বলে যে ভোর রাতে আমাকে ডেকে তুলো, চলো আমরা এখনই বেরিয়ে যাবো। বলে আমি বললাম বাড়ি ভরা আত্মীয় স্বজন, লোকজন, আমরা এখন কি করে যাব? আমরা সবাইকে বলে টলে যাই। না, বলা যাবে না, আমরা দুজন চুপি চুপি চলে যাব। নার্গিস বললেন যে আমি 16 বছরের একটা মেয়ে, কি ডিসিশন দেবো? আমি অযোধ্যায় কাঁদতে থাকলাম। আমি হতবিহ্বল ছিলাম, এরকম একটা আকস্মিক প্রস্তাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তারপরে নজরুল বললেন যে ঠিক আছে, তুমি থাকো, আমি শ্রাবণ মাসে এসে তোমাকে নিয়ে যাব। 17 বছর নার্গিস নজরুলের জন্য অপেক্ষা করেছে। সেই শ্রাবণ মাস আর কোনোদিন ফিরে আসেনি। 17 বছর পরে নার্গিসের কাছে পৌঁছলো নজরুলের তালাকনামা। 17 বছর নার্গিসের জীবনটা বরবাদ হয়ে গেছে। আর নার্গিসকে ছেড়ে আসার যেদিন তিনি ছেড়ে আসলেন, কথা শোনা যায় আমার? হ্যাঁ, নার্গিসকে ছেড়ে আসার 16 দিনের মাথায়, মাত্র 16 দিনের মাথায় তিনি কান্দির পারে প্রমিলার প্রেমে পড়লেন। সুবহানাল্লাহ। আবার আরেকটা মজার ব্যাপার হলো, নার্গিসের বিয়েতে বরযাত্রী হয়ে স্বয়ং প্রমিলাও উপস্থিত ছিলেন। প্রমিলাও নার্গিসের বিয়ে খেতে গেছিলেন। তাহলে প্রমিলা এবং নার্গিস দুজনই দুজনকে চিনতেন এবং ভালোভাবেই চিনতেন। দুজনেই একজন প্রত্যাখ্যাত হয়ে মারা গেছেন, আরেকজন নজরুলকে পেয়ে হাহাকার করেছেন সারা জীবন। কেন পেয়েও তো পাওয়া হয়নি। নজরুল তো এক পীরের উপাসনা করার জন্য জন্ম হয়নি। সে বলছে যে প্রেম এক, প্রেমিকা সে বহু। প্রেম একটাই, প্রেমিকা সে বহু, একই পাত্রে ঢেলে পিব সেই প্রেম সে শরাব লহু। বলছে প্রেম এক, প্রেমিকা তো মেলা, আমি কি করব? তো নজরুল্লাহ হাফিজের সেই বসন্তের কোকিল ডাকছে, চারিদিকে জাগরণ, আর তুমি কিনা শরাবের বোতল ভালাইতে জায়নামাজে বসে সময় নষ্ট করতেছো। তাড়াতাড়ি শরাবের বোতলটা নাও। নজরুল হাফিজের ভাব শিষ্য তো যাই হোক, তো নজরুলের জীবনে 2টা দিক, একটা হলো নার্গিস আর একটা হলো প্রমিলা, আর মাঝখান দিয়ে চিরকালের বিরোহিনী নদী
নজরুলের সৃষ্টিশীলতার ভিতর দিয়ে যে নদীটা বয়ে গেছে সে নদীর নাম হলো গোমতী। নজরুলের গানে আছে, গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে যে পথ চাহে সাহায্যে, আজি মধুর বাঁশরি বাজে। যা আমি মনে হয় যে আমি ভুলে আছি, ভুলেনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে যে পথ চাহে সাহায্যে। নার্গিসকে নিয়ে লেখা। সে মেঘকে বলতেছে নজরুল যে, মেঘ তুমি যদি সেই দেশে যাও, মেঘলামতির দেশে যদি যাও, তুমি দেখবা সে দাঁড়িয়ে থাকে ছবির মতো একলা তরু তলে, সে বসে থাকে পা ডুবিয়ে গুমতি নদীর জলে। একদম নার্গিসকে নিয়ে লেখা। বসে থাকে পা ডুবিয়ে গুমতি নদীর জলে। দেখাল পেলে তার যদি দেখা পাও, তার এলোমেলো কেশগুলো আমার অভাবে শুকিয়ে গেছে, তার কেশগুলো তুমি ভিজিয়ে দিয়ে যেও, আর আদর করে করে আমার কথা বলো যে আমাকে যেন সে ভুল না বোঝে, আমি তাকে ভালোবেসেছি। বুঝছেন কিরকম ভালোবাসা? তো যাই হোক, আর কি গান, শাওন ও রাতে যদি স্মরণে আসে মোরে, বলে আসছিল শ্রাবণ মাসে এসে নিয়ে যাবো, সেই শাওন তো 17 বছরে আর আসেনি ফিরে, আসলো কি